আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ সন্ধ্যা। আমি রবিউল হাসান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ফিন্যান্স বইয়ের অর্থের সময়মূল্যের দ্বিতীয় অংশ। আমি ইতিপূর্বেই অর্থের সময়মূল্যের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যার একটি ক্লাস আমি দিলাম। ক্লাসটি ছিল এটি। আজকে আমরা অর্থের সময়মূল্যের দ্বিতীয় ক্লাস কিস্তি নিয়ে আলোচনা করব। আসলে কিস্তি বিষয়টা কি? গত ক্লাসের আমাদের টপিকসটি ছিল একক। একক মানেই ছিল আমি একবার টাকা নিব, একবারে টাকা পরিশোধ করব। আর কিস্তি হচ্ছে আমি টাকা নিব একবারে, বাট পরিশোধ করব ভেঙে ভেঙে, অথবা আমি এখন জমা করব ভেঙে ভেঙে, অল্প অল্প করে বারবারে, কিন্তু নেওয়ার সময় আমি একবারে নেব। এখানে হয় এখন নিব, নতুবা পরে নিব, যখনই নিয়ে একসাথে নিব, কিন্তু আমি জমা দিব অথবা পরিশোধ করব ভেঙে ভেঙে। এটাই আসলে কিস্তি। এককে আমরা সাধারণত একই সূত্রে ফিবি এবং এফবি উভয় পেয়ে থাকি, কিন্তু কিস্তির ক্ষেত্রে যে সূত্রে ফিবি আছে সেখানে এফবি থাকবে না, এফবি থাকলে ফিবি থাকবে না। তবে কিস্তির পরিমাণ সূত্রে থাকবে। যেমন এ দ্বারা এখানে কিস্তি বোঝানো হয়েছে, কিস্তি বার্ষিক কিস্তি, অ্যানুয়াল অ্যানুইটি। এ দ্বারা অ্যানুয়াল অ্যানুইটি মানে বার্ষিক কিস্তির পরিমাণ। আই তো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার। আবার ব্যতিক্রম এখানে শুধু এফবিতে ফিউচার ভ্যালু। তো আমরা যদি লক্ষ্য করি দেখতে পাই এই সূত্রে ফিবি আছে তো এফবি নাই, এখানে এফবি আছে তো পিবি নাই, কিন্তু কিস্তি দুই সূত্রেই আছে। এখানে শুধু আমাকে 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা সূত্র আয়ত্ত করতে পারলে হয়ে যাবে, অন্যথায় আর কোনো সমস্যা নাই। আমরা যদি একটু খেয়াল করি, দুইটা সূত্রেই খুব সহজ। এফবির ক্ষেত্রে হচ্ছে এ বাই আই 1 + i হোল টু দি পাওয়ার n - 1। আমরা শুধু ফিবি এবং এফবি এই দুইটি সূত্র শিখব, অন্য আর কোনো দিকে আমাদের মনোযোগ দেওয়া লাগবে না, এই দুইটা সূত্র শিখলেই হবে। এখন আসেন, আমরা সাধারণত যে কোনো জিনিস শেষে কিছু না বললে শেষে দেওয়া বুঝে থাকি। যেমন কিস্তি, আমি কোনো কোম্পানি থেকে কিস্তি লোন নিলাম, এখন আমি ঋণ পরিশোধ করব কিস্তিতে যখন আমি টাকা পরিশোধ করব, কিছু না বলার মানে হচ্ছে আমি মাস শেষে টাকা পরিশোধ করব। তো যদি প্রশ্নে কোনো কথা না থাকে তাহলে বুঝতে হবে, কিছু না বলা থাকলে বুঝতে হবে কিস্তি বছরের শেষে প্রদান। যদি প্রশ্নে বলা থাকে কিস্তি বছরের শেষে প্রদান, অথবা কিছু না বলা থাকে, তখন আমরা ধরে নেব কিস্তির শেষে প্রদান। তাই সূত্রে দুইটা। এখন যদি বলে দেওয়া থাকে যে কিস্তি অগ্রিম পরিশোধ করতে হয়, মানে প্রতি বছরের শুরুতে আমাকে আমার কিস্তির টাকা পরিশোধ করে দিতে হয়, তখন আমার মনে রাখতে হবে একই সূত্র, শুধুমাত্র 1 + i বাড়তি আসবে। পিবির ক্ষেত্রে আমি আগের সূত্রটাই লিখবো, শুধু 1 + i বাড়তি। এফবির ক্ষেত্রে আগের সূত্রটাই লিখবো, শুধু 1 + i বাড়তি। তাহলে এটা হচ্ছে আমার কিস্তি শুরুতে হলে কিস্তি শুরুতে হলে আমরা এই সূত্রটা লিখব। তো এখন অনেক সময় একাদশ দ্বাদশ শ্রেণীতে অথবা অনার্সের এই সূত্রগুলোতে এ ইউজ করে, এতে অ্যানুইটি বোঝায়। যেহেতু আমাদের এককের ক্ষেত্রে ফিবি এফবি আছে, কিস্তির ক্ষেত্রে ফিবি এফবি আছে, তাই সাধারণত এইখানে এসে বইতে কী করে, এ ফিবির সাথে এ ইউজ করে, এফবির সাথে এ ইউজ করে, এতে অ্যানুইটি বোঝায়। আবার এখানেও একই ক্ষেত্রে এ ইউজ করে, তবে যখন শুরুতে বলে তখন তারা এখানে ডিউ লেখে। তাহলে শুরুতে বললে আমরা এখানে ডিউ লিখতে পারি, কিন্তু নবম দশম শ্রেণীতে সাধারণত এই ডিউ লেখা প্রয়োজন নেই। তারা শুধু ফিবি এফবি লিখলেই হবে। নবম দশম শ্রেণীতে ফিবি এ ডিউ, ফিবি এ এগুলা, এফবি এ এগুলা লেখা লাগবে না, আমরা শুধু ফিবি এফবি লিখে যাব, সমস্যা নাই। তবে ইন্টারে অথবা অনার্সে উঠলে আমরা এককের ক্ষেত্রে ফিবি এফবি লিখব, কিস্তির ক্ষেত্রে ফিবি এ এফবি এ লিখব। আর যখনই অগ্রিম বলবে, শুরুতে কিস্তি বলবে, তখন ফিবি এ ডিউ এফবি এ ডিউ লিখব। এখন আসি, যদি আমার বছরের সুদ একাধিক বা চক্রবৃদ্ধি হয়, তখন তো আমরা আগেই জানিছি যে বছরের সুদ একাধিক বা চক্রবৃদ্ধি হলে কি করতে হয়। তখন আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে, যেখানে দেখিব আই এম দ্বারা ভাগ করা চাই, এম এন 2 বাই পাশাপাশি থাকা চাই। যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, যদি ছন্দ মনে রাখতে পারি। যেমন আমি পিবি সূত্রটাতে ইউজ করলাম, 1 নম্বর সূত্রটাতেই। যদি কি শেষে থাকে কিস্তি,
তাহলে আমার এ বাই আই 1 - 1/1 + i² ছিল। এখন এই যেখানে দেখিব আই এম দ্বারা ভাগ করা আছে আই, এম এন 2 পাশাপাশি থাকা চাই। একইভাবে কিস্তি যদি শুরুতে হয় কোনো সমস্যা নাই, আমার ওই মূল সূত্রেই যেখানে দেখিব আই এম দ্বারা ভাগ করা চাই ওটা লিখবো, আবার শুরুর অংশ 1 + i লিখবো, তাকে ওই আয়ের নিচেও এম দিয়ে দিব। তাহলে মূলত আমার এখানে অনেকগুলো সূত্র না, কিস্তিতে শুধু 2টা সূত্র, একটা হচ্ছে পিবি সূত্র, একটা হচ্ছে এফবি সূত্র। তবে অবশ্যই মনে রাখতে হবে এই সূত্রগুলো হচ্ছে কিস্তি সমান হলে, কিস্তি সমান হলেই আমার কেবলমাত্র এই সূত্রটা ইউজ হবে। আর কিস্তি যদি আমার অসমান হয় তখন কিন্তু আমি এই সূত্র ইউজ করতে পারবো না। এতে হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণ, এতে বার্ষিক কিস্তির পরিমাণ, এটা হচ্ছে প্রতি বছর একই পরিমাণ কিস্তি প্রদান করলে। যদি প্রতি বছর আলাদা আলাদা পরিমাণ কিস্তি প্রদান করা হয় তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। তখন আমাদেরকে আমাদের গত ক্লাসের টপিক্সে ফিরে যেতে হবে। আমরা তখন আমাদের এফবি হলে সূত্র এটা লিখব, পিবি হলে সূত্র এই অংশটা, পিবির অংশটা এখানে যেটা 1 + i⁴n পিবির সাথে গুণ আছে, এটা এফবির সাথে ভাগ হয়ে যাবে। আমরা আগেই বলছিলাম অ্যাজ লাইক এমনটা। তখন আমরা কি করব, এফবি হইলে এফবি সূত্র, পিবি হইলে পিবি সূত্র, বাট যত বছর এটা ততবার লিখে যাব। যদি 5 বছর হয় তাহলে যেমন এফবি সূত্রে এই অংশটা আমরা 5 বার প্লাস 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 দিয়ে 5 বার লিখে যাব। আর যদি আমার কিস্তি সমান হয় তাহলে আমরা আজকের এই সূত্রটা, যেটা আমরা আজকে নতুন করে লিখলাম, এই সূত্রটা আমরা ইউজ করব। তো পরবর্তীতে আমি আবার কিস্তি অসমান হইলে কি করবো এগুলো দেখাবো। তাছাড়া আমাদের অঙ্কের আমরা গত ক্লাস এবং আজকের ক্লাস মিলেই 2টা ক্লাসে আমরা শুধুমাত্র একক এবং কিস্তির সূত্রগুলা, একক এবং সমান কিস্তির সূত্রগুলা, যেটা নবম দশম শ্রেণীর জন্য প্রয়োজন, শুধু সূত্রগুলো আমরা দেখাচ্ছি। আগামী ক্লাসগুলোতে আমরা অবশ্যই অঙ্কের মাধ্যমে এই সূত্র প্রয়োগ দেখাবো ইনশাল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।